এইরকম একটি রাষ্ট্র যে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে রাখে, সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছে, আমরা তাকে ধরব না? তার কাছ থেকে জবাবদিহি নেব না? এবং সে যখন আসলো এখানে তো যোগাযোগ করেছে যে আমি ঢাকায় আসতে চাচ্ছি জানাজায় অংশ নিতে, তখন বলবে না যে আপনি ওই প্রিপারেশন নিয়ে আসবেন যেখানে উত্তরগুলো থাকবে যে কবে নাগাদ, কোন দিন আপনারা এই হাসিনা সহ সবাইকে ফেরত দিচ্ছেন। ওসমান হাদি গেল 12 তারিখ শুক্রবার, অর্থাৎ ডিসেম্বর 12 তারিখ শুক্রবার মারা গেছেন। অর্থাৎ তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই যে ডিসেম্বরের 12 তারিখে খুন হলেন তিনি, এরপর থেকে আজকে হচ্ছে 3 জানুয়ারি 2026, 22 দিন হয়ে গেল। এতগুলো দিন গেল, ওসমান হাদির খুনিকে ধরা গেল না। এখন খুনি বলছে যে তিনি সৌদি আরবে আছেন, কখনো বলছেন কাতারে আছেন। এই যে কথাগুলো আমরা শুনছি, এবং তিনি একের পর এক ভিডিও দিয়ে যাচ্ছেন। কেউ কেউ বলছেন যে এই ভিডিওগুলো আসলে এআই দিয়ে নির্মিত, আবার কেউ কেউ এটার অনেক কিছু অ্যানালাইসিস করে বলছেন যে না, ফয়সালের নিজস্ব ভিডিওই এগুলো, এবং ফয়সাল দাবি করছে যে তিনি গুলি করেননি। এই কালপ্রিট এই কথা বলে কি করে? যে ফুটেজে আমরা দেখছি যে মোটরসাইকেল থেকে পেছনে বসা ফয়সাল আর চালাচ্ছিলেন আলমগীর, এই ফয়সাল বাম হাত দিয়ে গুলি করছেন এবং সেই গুলি লাগে হাদির মাথায়। এটা এখন স্পষ্ট, এবং ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজ সে কথা স্পষ্ট করে বলছে। সুতরাং এরপরে আর কোনো কথা থাকে কিনা যে আমি খুনের সাথে জড়িত নই, এবং এটা একটা চাল, এটা একটা খেলা, এটা একটা গেম, এটা একটা রাজনৈতিক নানা কিছু চলছে ইত্যাদি, এই কথাগুলো সে কিভাবে বলে? মানে চোখের সামনে আমরা দেখছি স্পষ্ট করে একদম কে খুনি। এখন সে নতুন নাটক বানানোর চেষ্টা করছে যে খুনি আমি নই। এটা নিয়ে একটা নাটক চলছে, রাজনৈতিক মহলে একটা বাজে কিছু চলছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, আমার পরিবারকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এই সমস্ত কথা শুনলে মনে হয় যদি সিসিটিভি ফুটেজ না থাকতো তাহলে কি হতো? একেবারে চোখ বন্ধ করে খুনি বলে দিত যে আমি কোনোভাবেই খুন করিনি। তো যাই হোক, এগুলোর অনেক যাচাই বাছাই করণ আছে। যেমন সিসিটিভি ফুটেজ না থাকলেও তো যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল সেই পিস্তল তো পাওয়া গেছে। তো সেই পিস্তলের যে হাতের ছাপ, আঙুলের ছাপ, সেই ছাপগুলোর সাথে এই ফয়সালের ছাপ মেলালেই তো বোঝা যায়। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে যদি ভেতরে ঢোকা যায় তাহলে নানা ক্লুই বের করে ফেলা সম্ভব যে ফয়সালের সাথে জড়িত। অথচ সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও ফয়সাল বলছে যে এটা একটা অন্য ঘটনা, আমি গুলি করিনি। মানে আমাদের চোখ ধাঁধায় ফেলে দেবার মতো একটা গল্প সে সামনে এনে বলেছে। ইতোমধ্যে 1, 2 করে 3টি ছোট ছোট সে ভিডিও করে সে বলছে যে আমি এখন এই দেশে আছি, এবং আমি এখান থেকে আমি বলছি যে আমি আসলে এই কাজ করিনি। এটা নিয়ে রাজনীতি হচ্ছে, এটা নিয়ে মূল যে খুনি, মূল যে পরিকল্পনাকারী তাদেরকে আড়াল করা হচ্ছে। তো একটা অংশ বলছেন যে ঠিক আছে, তুমি সারেন্ডার করো, রাজ সাক্ষী হও, তুমি বলে দাও কারা কারা তোমাকে প্ল্যান দিয়েছে এবং হাদিকে মারার জন্য বলেছে, তাহলে আমরা বুঝবো যে মূল কালপ্রিট কারা। তাছাড়া যে গুলি করেছে সে তো নিঃসন্দেহে খুনি, এতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি এই খুনের পরিকল্পক কারা
কারা এর পেছনে ছিল, কারা এটা নিয়ে চিন্তা করেছে, কারা এই ধরনের একটা ঘটনা সাজিয়ে এই নির্মমতা দেখিয়েছে, আমরা সেটা জানতে চাই, জাতি সেটা জানতে চায়। হাদি যে কথাগুলো বলে গেছেন সেই কথাগুলো খুব স্ট্রংলি বলে গেছেন। একজন মেধাবী এত সুন্দর করে, এত চমৎকার করে যুক্তি তুলে ধরে এই যে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলে গেছেন, তা সত্যি বিস্ময়কর ব্যাপার। আমরা দেখছি যে শাহবাগে এখনো আন্দোলন চলমান, যে হাদির খুনের যেন বিচার হয়। হাদি বলেছিল যে আপনারা আর কিছু করতে না পারেন, অন্তত আমরা যারা বিপ্লবী কণ্ঠে, উচ্চকিত কণ্ঠে আমরা দেশের কথা বলি, দেশের সার্বভৌমত্বের কথা বলি, দেশের মানুষের অধিকারের কথা বলি, হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে বলি, হাসিনার যে এই যে একটা খুব খারাপ একটা রেজিম ছিল, একটা খুন, রক্ত আর মানুষের মুখ বন্ধ করে দেবার, মানুষের মতামতকে ছুঁড়ে ফেলে দেবার, মানুষের অধিকারকে হরণ করার যে একটা রেজিম ছিল, সেই রেজিমকে এই হাদি ঘৃণা জানিয়েছেন তার বিভিন্ন বক্তৃতায়, এবং এই ধরনের ফ্যাসিজম যেন আর না আসে বাংলাদেশে, সেই জন্য তিনি বারবার সতর্ক করেছেন। পাশাপাশি যে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে আসলে ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল এবং বিক্রি করে দিয়েছে, সেই রকম কোনো শাসক যেন বাংলাদেশে আর না বসে ক্ষমতায়, এবং এই যে ভারতকে বাংলাদেশ এই রাষ্ট্রটিকে দিয়ে দেয়, বিকিয়ে দেয় ভারতের কাছে, এটা যেন না করে, এবং ভারতের করদ রাষ্ট্রে পরিণত হয়ে ভারতের লেজুড় ভিত্তিক একটি রাজ্যের মতো রাষ্ট্র না হয়, এবং ভারত যেভাবে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে তাদের সকল কিছু, সেইভাবে ভারতের মতো আর কোনো রাষ্ট্র যেন আমাদের দমিয়ে রাখতে না পারে। সেই জন্য আধিপত্যবাদ বিরোধী, অর্থাৎ বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে সোচ্চার কণ্ঠে উচ্চারণ করে যাওয়া, তা কিন্তু হাদি করে গেছেন। আজ মিডিয়া থেকে হাদির ইস্যুটি উধাও, কারণ হাদিকে এখন ইন্ডিয়া থেকে যেটা ট্রিট করে দেওয়া হয়েছে, মেটা যে কোম্পানি, এই ফেসবুকের মেটা কোম্পানি, তাকে যে হাদি একজন সন্ত্রাসী এইভাবে মার্ক করে দেবার কারণে, যেহেতু ভারত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র, ফলে মেটা কোম্পানি তারা এটা চিনে নিয়েছে যে হাদি হচ্ছে এখানে কম গুরুত্বপূর্ণ। যাই হোক, এবং বাংলাদেশ সরকারও কিন্তু, বাংলাদেশ সরকার অন্যান্য যে এই ইনকিলাব মঞ্চ ছাড়া অন্যান্য যে দলগুলো আছে, সেই দলগুলোও কিন্তু এই হাদির ইস্যুতে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে বিএনপির মতো দল হাদিকে তো তারা গণনার মধ্যেই ধরছে না, আর জামাত ইসলামী তারা কিছুটা সাপোর্ট করছে। যাই হোক, এখন এই অবস্থায় হাদি, আমরা সবসময় বলেছি যে হাদি একা নয়, কিন্তু হাদি তো একা হয়ে গেল। হাদি তো এখন ইনকিলাব মঞ্চের ওই গুটি কতক মানুষের, ইনকিলাব মঞ্চ থেকে তারা নানা পরিকল্পনা দিচ্ছে, প্ল্যান দিচ্ছে, বা নানা কর্মসূচি ঘোষণা করছে, আলটিমেটাম দিচ্ছে, কিন্তু এগুলো কর্ণপাত করছে না সরকার। সরকার তো মানে এমন একটা অবস্থায় গেছে যে কোনো একটি দলকেই সরকার এখন বসিয়ে দিচ্ছে ক্ষমতায়। ফলে হাদি এখানে মুখ্য নয়। হাদিকে যত চাপা দিয়ে রাখা যায় ততই উত্তম। হাদি ইস্যু উঠলেই তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গর্জে উঠতে হয়, আর সেটা উঠলে তো ভারত নাখোশ হয়। জয়শঙ্কর আসলো এই যে খালেদা জিয়ার জানাজায়, তাহলে জয়শঙ্কর এসে গেল, তাকে আপনারা পেলেন, তাকে কি একটা রুদ্ধদ্বার বৈঠকে তাকে জবাবদিহিতার মুখোমুখি করা যেত না? যে ওখানে হাসিনা আছে, প্রাক্তন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছে, আরো অন্যান্য হাজার হাজার নেতাকর্মীকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে, যারা সবাই খুনি,
এই 24-এর 5 আগস্টের এই যে আন্দোলন, এই যে বিপ্লব, সেই বিপ্লবে প্রায় 2000-এর মতো তরুণ, যুবক, নারী, গৃহবধূ, শিশু, নানা শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে নির্মমভাবে। সেই হত্যার দায়ে দণ্ডিত। এছাড়া এই যে 16 বছরের এই যে রেজিম, খুন, গুম, হত্যা, লুটতরাজের, টাকা পাচারের, এটার জন্য কি এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা সহ অন্যান্যদের ভারত কেন ফেরত দেবে না? কখন ফেরত দেবে? সেই আলটিমেটাম তো দিয়ে দেওয়া উচিত ছিল এই জয়শঙ্করকে। জয়শঙ্কর আসলো রাজার মতো, আবার জানাজায় অংশ নিয়ে ফিরে গেল। এটা তো হতে পারে না। তার সাথে তো সম্পর্ক অন্যটা। জানাজায় আসা এখানে মূল বিষয় তো না। সে আসলো, ঠিক আছে, জানাজায়, কিন্তু তাকে তো আমরা ধরবো। সে কি করছে? সে একজন পররাষ্ট্রমন্ত্রী। সে ভারতের মোদিকে জানিয়েছে যে আমি ওই দেশে যাচ্ছি, আমাকে ধরতে পারে। হাদির যে খুনি, সে ফয়সাল ভারতে পালিয়ে গেছে, এমন খবরও তো আছে। আলমগীর ভারতে পালিয়ে গেছে, এমন খবরও আছে। তাহলে হাসিনার মতো একটি কালপ্রিটকে, সন্ত্রাসীকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সেখানে জায়গা দিয়ে রেখেছে। তার সাথে আরও 5-10 হাজার নেতাকর্মী যারা পালিয়ে আছে, মানে আশ্রয় নিয়ে আছে ভারতে, এবং তারা আশ্রয় দিয়ে রেখেছে সকল রকমের প্রোটোকল দিয়ে। এইরকম একটি রাষ্ট্র যে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে রাখে, সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছে। আমরা তাকে ধরব না? তার কাছ থেকে জবাবদিহি নেব না? এবং সে যখন আসলো, এখানে তো যোগাযোগ করেছে যে আমি ঢাকায় আসতে চাচ্ছি জানাজায় অংশ নিতে। তখন বলবে না যে আপনি ওই প্রিপারেশন নিয়ে আসবেন যেখানে উত্তরগুলো থাকবে যে কবে নাগাদ, কোন দিন আপনারা এই হাসিনা সহ সবাইকে ফেরত দিচ্ছেন। তো সেটা আমরা জানলাম না, বরং কাচুমাচু হয়ে তার সামনে বসলাম এবং এস জয়শঙ্কর চলেও গেলেন। তাকে তো আমরা আটকাতে পারলাম না যে আপনি আরো 5 দিন থাকেন, আরো 7 দিন থাকেন, আপনি টেলিফোনে আলাপ করে নেন। কবে আপনি ছাড়তে পারবেন তাদেরকে? কবে আপনি তাদেরকে আমাদের হাতে তুলে দেবেন? আমরা এই সমস্ত কথা কখনো বলতে পারি না। সুতরাং ভারতীয় আধিপত্যবাদ এখনো আছে, এবং হাদি ইস্যু নিয়ে কথা বলতে গেলেই সেই বিষয়টি আবার সামনে আসে এবং দুদেশের সম্পর্ক আবারও তলানিতে যায় এবং আরও খারাপ হয়। সেই কারণে মনে হয় অন্তর্বর্তী সরকার এই বিষয়ে আর কথা বলতে রাজি নয়, বা এই ইস্যুটি নিয়ে আর বেশি সামনে এগোতে চায় না। একইভাবে বিএনপি তো চাই না, একইভাবে বিএনপির মতো আরও যে দলগুলো আছে তারাও চায় না। জামাত যতটুকু চায় ততটুকু দিয়ে হচ্ছে না, কারণ আরও দরকার। হাদির সাথে একেবারে লেগে, হাদির সাথে, আন্দোলনের সাথে, এই যে হাদির বিচারের ইস্যুতে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে একসাথে হয়ে একটা কঠিন আন্দোলনের দিকে নিয়ে যাওয়া উচিত। যদিও সেটার জন্য হয়তো নির্বাচনে ঝামেলা হবে, অর্থাৎ নির্বাচনের তারিখ নিয়েও আবার সংকট তৈরি হবে। হোক, আমার দেশে যদি হাদির মতো বিপ্লবী মারা যায়, খুন হয়, আর সেটা হালকা করে নিয়ে সেটাকে চাপা দিয়ে নির্বাচন হয়ে যাবে, আর নির্বাচনে কি হবে না হবে, নির্বাচনের পরে হাদির বিচার হবে, হাসিনার বিচার হবে, এরপর হাসিনার চেলা চামুন্ডা এমপি মন্ত্রীদের, আমলাদের বিচার হবে, এটা কি বিশ্বাসযোগ্য? এখনই হচ্ছে না, ইন্টারিমের সময়, তখন কি হবে? ফলে আমরা দেখছি যে আসলে এই ইস্যুটিকে চাপা দিয়ে রেখে আমরা হয়তো নতুন বাংলাদেশ গড়তে চাই, কিন্তু আমরা নতুন বাংলাদেশ গড়তে গেলে যে হাদির কথাগুলোই, হাদির যে আশঙ্কাগুলো ছিল ভারতীয় আধিপত্যবাদ নিয়ে, হাসিনা ফ্যাসিস্টকে নিয়ে, সেটা তো আবারও জেগে বসবে। আর সেটা যদি জেগেই বসে, তাহলে আর কি বাংলাদেশ হলো? আমরা যে জুলাই বিপ্লব করলাম, সেই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেটার বাস্তবায়ন কোথায় হলো বা কিভাবে হবে? সুতরাং আমাদের মনে হয় যে হাদির ইস্যুটিকে নিয়ে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, এবং বিচার না করে কিভাবে নির্বাচন। একটা কথা বলছে যে নির্বাচন বানচাল করা কোনো একটি গোষ্ঠী হয়তো তাদের দায়িত্ব মনে করছে, এবং এখানে একটা প্ল্যান আছে মানুষের, একটা অন্য কোনো রাষ্ট্রের একটা প্ল্যান আছে, বা অন্য কোনো গোষ্ঠীর প্ল্যান আছে যে নির্বাচন ভণ্ডুল করে দিলে বাংলাদেশটা অস্থিতিশীল অবস্থায় গেল। আরে বাবা, নির্বাচন হয়ে গেলে কি স্থিতিশীল হবে নাকি? তখনও তো ফ্যাসিজম আসবে, তখনও তো ভারতীয় আধিপত্যবাদ চালু হয়ে যাবে।
তো আমার যেটা আসল দাবি যে বাংলাদেশকে নিরঙ্কুশ, বাংলাদেশ স্বাধীন থাকবে, ভারতীয় আধিপত্যবাদহীন থাকবে এবং সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে বাংলাদেশ ওই হাসিনা রেজিমের বাইরে থেকে ফ্যাসিস্টের যে চিন্তা, সেই চিন্তার বাইরে থেকে একটি ন্যায়পরায়ণ মানবিক রাষ্ট্র গঠিত হবে। সেটা তো হবে না। সেই জন্য ওই জুজুর ভয়, নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র, নির্বাচন বানচাল করে দেবার ষড়যন্ত্র, বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র, এই সমস্ত জুজুর ভয় দেখিয়ে হাদির ইস্যুকে চাপা দিলে বা হাসিনার ফাঁসির রায় যে কার্যকর করা হবে সেই ধরনের ইস্যুগুলোকে চাপা দিলে আমাদের কপালে কিন্তু ভালো কিছু নেই। সুতরাং এখনই সোচ্চার হন এবং এখনই ওই সমস্ত জুজুর ভয়কে ছুঁড়ে ফেলে দিয়ে ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠনে হাদির বিচার নিশ্চিত করতে হবে দ্রুততম সময়ে এবং হাসিনা ফ্যাসিস্টের বিচার এবং এর রায় কার্যকর করতে হবে দ্রুততম সময়ে। এর কোনো বিকল্প নেই।